দর্শক, ইস্পাহানি মির্জাপুর চেয়া মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি জরুরি সংস্কার ও অপ্রয়োজনীয় বিতর্ক। এই বিষয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং জনাব ফারুক ওয়াসিফ, তিনি পরিকল্পনা সম্পাদক সমকাল। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে ফারুক ওয়াসিফ, আপনার কাছে আসতে চাই। এই গণঅভ্যুত্থান যখন হলো, স্বৈরাচারের পতন ঘটলো, তারপরে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। দীর্ঘমেয়াদী সংস্কারের কথা যেমন আছে, গণহত্যার বিচারের প্রসঙ্গ তেমন আছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত এবং এর বাইরেও বেশ কিছু বিতর্ক আমরা দেখছি, যেগুলো কতটুকু প্রাসঙ্গিক কতটুকু নয় সে প্রশ্ন আছে। আপনি কিভাবে দেখছেন এই সংস্কারের উদ্যোগের ভবিষ্যৎ এবং সাথে এই বিতর্কগুলোকে? মানে এখানে আমরা যেটা শুরুতেও আমি নিজে আমার কলামে একই কথা বলছিলাম, যে আমাদের রাজপথে লাগবে আন্দোলন, ঐক্য, সংহতি, প্রয়োজনে প্রতিরোধ যদি কোথাও সমস্যা দাঁড়ায়, এবং সেটা মানুষ করেছে। ডাকাত তাড়িয়েছে, বন্যা মোকাবেলা করেছে, এরকম আরও নানা রকম সমস্যা, আনসারের যে বিভ্রাট। কিন্তু রাষ্ট্রে লাগবে রাষ্ট্রনায়কোচিত কাজ। যখন আপনি যুদ্ধ করছেন একটা দানবীয় শক্তির বিরুদ্ধে, তখন আপনার যে প্রতিরোধের জায়গাটা, কিন্তু যখন আপনি জয়ী হচ্ছেন তখন কিন্তু আপনি গঠনমূলক জায়গায় যাবেন। এবং গঠনমূলক মানে ড্যামেজগুলো কন্ট্রোল করা, যা ক্ষতি ধ্বংস তারা করে গেছে। যেমন ধরেন, অর্থনীতি তো শেষ করে দিয়ে গেছে, সমাজের নামক জিনিসটা সেটাকে নষ্ট করে দিয়ে গেছে, পুলিশ নামক একটা বাহিনী যেটা টোটালি কলাপস করেছে তাদের এই লুটপাট পাহারা দিতে গিয়ে। তাহলে সেগুলো ঠিক করা। কিন্তু দেখা গেল আমাদের কোনো কোনো সেকশন থেকে, সরকারের দিক থেকে না, আন্দোলনে যারা যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের দিক থেকে না, যারা বাইরে অন্য জায়গায় ছিল, তারা অহেতুক অনেকগুলো ইস্যু তারা তৈরি করলো, যেটা কোনোটা মতবাদের, কোনোটা সংস্কৃতির যুদ্ধের, এবং যেটা আওয়ামী লীগ যে কায়দায় এত বছর চালিয়েছে, যে নানান রকম মতবাদিক বিতর্ক, চিন্তা ভাবনা, সংস্কৃতি, রাজনীতি, আদর্শ, ধর্ম, সম্প্রদায়, এগুলোকে সামনে এনে মানুষকে ভাগ করে রাখতো। ওই খেলাটাই কিন্তু তারা করলো, জাতীয় সঙ্গীত নিয়ে অহেতুক বিতর্ক। আজকে তো জামাত পরিষ্কার করে বলেছে যে তারা আজমের বক্তব্য, কিন্তু তারা যথেষ্ট দেরি করে ফেলেছে, এর মধ্যে যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। আমরা মূল্যবান কিছু দিন এই দিকে আমাদের নষ্ট হয়ে গেছে। তো এগুলো আমরা দেখি যে মিশরে কি হয়েছিল, মিশরেও একই জিনিস হয়েছিল। তারা নিজেদের ক্ষমতা সংহত না করেই তারা এই সমস্ত সংবিধান সংস্কার, সংবিধানে কি থাকবে না থাকবে, কোন ধরনের পন্থা থাকবে, ধর্ম দর্শন কি হবে ইত্যাদি, ফলে একটা পর্যায়ে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হলো। তো এইখানে বিষয়টা আমাদের এইটা না যে আমরা এখনই কোন ধরনের রাষ্ট্রে আমরা গঠন করব, পুনর্গঠন করব, আমাদের তো আগে বিপদগুলো ঠেকাতে হবে। এবং যে বড় বড় পাওয়ার হাউস যেগুলো এই সরকারকে সমর্থন করেছিল এবং সরকার যাদেরকে শক্তিশালী করেছিল, তারা তো তাদের ক্ষমতা, প্রভাব, নেটওয়ার্ক পুরাটাই রয়ে গেছে। ওই যে বললাম, বাজার সিন্ডিকেট রয়ে গেছে, প্রশাসনের ভেতরকার সিন্ডিকেট রয়ে গেছে, মাস্তান নেটওয়ার্ক রয়ে গেছে, ছাত্রলীগ, যুবলীগ, এগুলো তো দেশ থেকে হাওয়া হয়ে যায়নি। এদের কিছু নেতারা না ধরা পড়েছে, কিছুটা পালিয়ে গেছে, কিন্তু এরা তৎপর। এবং সরকারের প্রথম সময়ে যেটা করা দরকার ছিল, যে কঠোরতা দেখানোর দরকার ছিল, সেটা আমরা যথেষ্ট দেখতে পাইনি। ফলে তারা মনে করেছে তাদের জন্য সুযোগ আছে, এবং সুযোগগুলো তারা নেওয়ার চেষ্টা করেছে, এবং তার কারণে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তো আমি যদি পর্বগুলোকে বলি, যে প্রথমে একটা প্রতিরোধ পর্ব, যেটা আমরা জুলাই মাস জুড়ে দেখলাম 5ই আগস্ট পর্যন্ত। তারপরে একটা জাতীয় ঐক্য সংহতি পর্ব, যখন ডাকাত তাড়ানো থেকে শুরু করে ইত্যাকার যাবতীয় ইস্যু, তখন মানুষ বন্যা মোকাবেলা, ভারতের দিক থেকে যে হুমকিগুলো ছিল সেগুলো মোকাবেলা, দারুণ রকম একটা সংহতি 5ই আগস্টের পরে 7-8-10 দিন ছিল। তারপরের একটা জায়গা দাঁড়ালো, সেটা হচ্ছে খণ্ড খণ্ড করা, যাতে ফ্র্যাগমেন্টেশন, যে যার ইস্যু এজেন্ডা নিয়ে আলাদা হওয়া শুরু করলো। মনে হলো এটা একটা দৌড় প্রতিযোগিতা, কে কার আগে পৌঁছাবে। যে কমন গোল সেটা সরকারের ভেতরে আছে, ছাত্র নেতৃত্বের ভেতরে আছে, কিন্তু এই কমন গোলগুলো অনেক সময় কোনো কোনো ছোট ছোট রাজনৈতিক দল বা কোনো ছোট গোষ্ঠী, তারা কিন্তু সফলভাবে এবং খারাপভাবে এই সমস্ত বিভক্তির খেলাটা তারা খেলতে পেরেছে। এটা কি তারা ইচ্ছা করে করছেন, নাকি এটা তাদের এতদিনের যে গতি জড়তা সেখান থেকে হচ্ছে? সেটা আমরা বলতে পারি না, কিন্তু ফলাফলটা দিয়ে তো বুঝি। তো মানে তারা অভিজ্ঞ লোক, তারা এমন না যে নতুন। যারা নতুন তারা অনেক ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে, ছাত্ররা, নেতৃত্বরা, এমনকি সাধারণ আম জনতা পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত, যারা জীবন দিয়েছে অজস্র। তো এই যে মৃত্যু, 18,000 মানুষ আহত,
এবং 1-1.5 হাজার মানুষ নিহত, এবং ছাত্র আছে, শ্রমজীবী জনগণের সংখ্যা বিপুল। তো সেদিকে আমরা মনোযোগ দিতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে মনোযোগ বিভিন্ন দিকে, দেশের বাইরে থেকে এবং দেশের ভেতর থেকে এটা করা হচ্ছে। তো এই ফ্র্যাগমেন্টেশনটা এটা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু তার মানে এই না যে জনগণের ঐক্য এবং মানুষ যে শত্রুর বিরুদ্ধে লড়াই করে জিতেছে তারা সেটা ভুলে গেছে। মৃত্যুগুলো কেউ ভুলছে না, ভোলা যাচ্ছে না, সেগুলো ফিরে ফিরে আসছে। এবং আমাদের এই মৃত্যুগুলোর সামনে দাঁড়িয়েই প্রশ্নটা করা উচিত, ওই যে আমাদের যা করার কথা ছিল আমরা তা করছি কিনা। এবং এই রাজনৈতিক প্রতিযোগিতার মূল কারণটা অন্য জায়গায়। মূল কারণটা হচ্ছে যে এখানে অনেকে কোনটা মূল শক্তি, কার নেতৃত্বটা প্রধান হবে, সরকারের একটা আইডিয়া আমাদের সরকারের মধ্যে দেখা যাচ্ছে, যেটা একটা ভুল। মানে এইটা কোনো নিরপেক্ষ সরকার আমরা চাই না। নিরপেক্ষতা কখন হয়? যখন আপনি আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, নির্বাচন কেমন করে হবে 3 মাসের মধ্যে, আপনি একটা নিরপেক্ষ সরকার তাদের কাছে আমরা চাই। এটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত সরকার, তাদের জবাবদিহিতা, তাদের আনুগত্য এবং তাদের একটা বিশেষ কর্মসূচি রয়েছে যে রাষ্ট্র সংস্কার। তো এটা গণঅভ্যুত্থানের পক্ষের সরকার, এটা নিরপেক্ষ হওয়ার জায়গা নাই। এখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নিরপেক্ষ হওয়ার জায়গা নাই। এখানে আপনি ভারতের ব্যাপারে আপনি নিরপেক্ষ থাকতে পারছেন না। তো ফলে আমরা চাচ্ছি জনগণের পন্থী, যেটাকে আমি নাম দিয়েছি বাংলাদেশপন্থী সরকার। এটা সেই বাংলাদেশপন্থী সরকার আমরা এই প্রথম পেয়েছি অনেকদিন পর। তাহলে তাদের এই নিরপেক্ষতাটা দরকার নেই, তাদের দরকার হচ্ছে সরাসরি যারা চক্রান্ত করবে, জনগণের বিরুদ্ধে কাজ করবে, লুটপাট করবে, বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি ছড়াবে, সন্দেহ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ফিরে আসতে চাই। নিশ্চয়ই আপনার লাইলাতুল গুজবের কথা স্মরণ আছে এখন পর্যন্ত, এবং বিগত সরকার আওয়ামী লীগের পক্ষে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন তারা সে সময় যেভাবে মিথ্যা ছড়িয়েছেন সেটা এখন হয়তো ভিন্নভাবে তারা করে থাকতে পারেন। কিন্তু কথা হচ্ছে এই যে নানানভাবে তো সমাজে এই আগের যে ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা তারা তো থেকে গেছেন। তাহলে এদের সাথে লড়াই চালিয়ে যেতে এবং এই বিভ্রান্তি যেগুলোর কথা এতক্ষণ আমরা বলছিলাম সেখান থেকে বাঁচতে সরকারই বা কি করতে পারে বা সাধারণ মানুষই বা কি করতে পারে? সরকারকে যেটি করতে হবে সেটি পরিষ্কার পক্ষ অবলম্বন করতে হবে। আমাদের নিরপেক্ষতার ভান করে আমাদের সময় নষ্ট হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। আপনি দেখুন 90 সালে এরশাদের বিদায় হয়েছিল অবশ্যই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে। সেই প্রেক্ষাপট আর শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এরশাদ দেশের ভেতরে ছিলেন এবং পরবর্তীতে উনি একটি নির্বাচনে অংশও নিয়েছিলেন। কেউ কেউ 90 সালকে তুলনা করছেন। কারা করছেন? যারা আওয়ামী লীগের সমর্থক এবং যারা এখনও বেঁচে পড়তে আছেন। একেবারেই তুলনীয় না। শেখ হাসিনা যেই ফ্যাসিবাদী শাসন করেছেন 15 বছরে, সেটার সাথে এরশাদ তুলনীয় না, এবং এরশাদের দেশের ভেতরে থাকা আর ওনার প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়া এটিও তুলনীয় না। এবং যেইভাবে উনি গণহত্যা করেছেন, গুম খুন করেছেন, সেটি এরশাদের শাসনামলে আমরা এই পরিণতি দেখিনি। কাজেই আপনার মনে রাখতে হবে এই সরকারের ম্যান্ডেট কি। এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের যেই ভাষা আমরা রাজপথে দেখেছি, দেয়ালে দেখেছি, মুগ্ধ এবং সাইদের মৃত্যুর ভেতরে দেখেছি, সেই ভাষাটাকে রাষ্ট্র ক্ষমতার ভাষা বা সরকারের ভাষা বা সংস্কারের ভাষাতে পরিণত করা। দেখুন, এই সরকারের ম্যান্ডেট পরিষ্কার। এই ম্যান্ডেট যদি তারা উপলব্ধি করতে ব্যর্থ হন, তারা যদি ধীরগতির হন, তারা যদি কেউ কেউ সমব্যথী হয়ে ওঠেন অতীতের পতিত সরকারের দিকে, এগুলো তাদের সীমাবদ্ধতা, এগুলো গণ অভ্যুত্থানের সীমাবদ্ধতা না। গণ অভ্যুত্থান তাকে পরিষ্কার ম্যান্ডেট দিয়ে দিয়েছে সরকারে গিয়ে এই কাজগুলো করার জন্য। আরও একটা কথা বলি, গণ অভ্যুত্থানটি একটি ফ্যাসিবাদী শাসনের বিদায় করেছে, কোনো নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। কাজে আপনি নির্বাচনের বাহানা তুলবেন এবং নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য চাপ দিবেন, এটিরও কোনো প্রয়োজন এখানে নেই। কেননা নির্বাচন হবে কি হবে না সেটি জনমতের ইচ্ছার ভেতরে হবে। অবশ্যই আমরা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেখতে চাই, কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু নির্বাচিত সরকারকে ক্ষমতা আনার জন্য গণ অভ্যুত্থান হয়নি। এটি রাজনীতিবিদরা পরিষ্কার বুঝে নিতে হবেন। এখন আপনাকে আমি বলি, যেই বিতর্কগুলো তৈরি হচ্ছে তার অধিকাংশই অপ্রয়োজনীয় এবং অহেতুক। দেখুন, কেউ যদি আয়নাঘরে 8 বছর থাকেন এবং তারপরে বাইরে এসে জাতীয় সঙ্গীতের ব্যাপারে তার ব্যক্তিগত মতামত তুলে ধরেন, এটি নিয়ে কারা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সমাজে আলোচনা তুলেছে আপনি খুব পরিষ্কার বুঝে নেন।
যারা অন্য কোনোভাবে সারফেসড হতে পারছিলেন না, যারা ফ্যাসিবাদী শাসনের সক্রিয় এবং পরোক্ষ অংশীদার, তারা কিন্তু জাতীয় সঙ্গীতকে নিয়ে বাজারে নেমেছেন। এবং আপনি কালকে যারা কর্মসূচি পালন করেছেন একই জায়গা থেকে গিয়ে সঙ্গীত, সেখানে আপনি মুখগুলোকে দেখবেন এবং তাদের দেখবেন গত 15 বছরের ভূমিকা কী এবং গত 2 মাসের ভূমিকা কী। তাহলে আপনি বুঝে যাবেন জাতীয় সঙ্গীত হচ্ছে তার সর্বশেষ চেষ্টা ফিরে আসার। এর আগে বিহারি হিসাবে ফিরে এসছে, ডাকাত হিসাবে ফিরে এসছে, ডাক্তার হিসাবে ফিরে এসছে, বিভিন্ন চরিত্র। আগামীতে দুর্গা হিসাবেও ফিরে আসবে। আপনাকে আমি এখন আগাম বলে গেলাম। আচ্ছা, এই ফিরে আসা আপনি কি করে বন্ধ করবেন? আমাদের মাঠে যে ঐক্য হয়েছে, দল মত নির্বিশেষে, ছাত্র শিক্ষক নির্বিশেষে, যে আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন চেয়েছি, গণভবনের পারলে প্রতিটা ইট সেদিন খুলে নেওয়ার চেষ্টা হয়েছে। এটি ঘৃণা ভরে। ওই ইট দিয়ে সে বাড়ি বানাবে তা কিন্তু না। ওই ইট হচ্ছে তার ঘৃণার প্রতীক, যে আমরা যাকে ঘৃণা করতাম তিনি পালিয়ে গেছেন। আচ্ছা, তার মানে মাঠে এই ঐক্য রাখতে হবে। দেখুন, বিতর্ক থাকতে পারে, আপনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাতে যেন বিভক্তি না আসে, তাতে যেন ঐক্যের কোনো ফাটল না ধরে। গত সরকারটি আমাদের এখনও মাথায় রয়েছে, তারা কি করে বিভাজনের রাজনীতিটি করেছেন, ক্ষমতায় থেকে বিভাজন করেছেন। যে কোনো ফ্যাসিবাদী শাসন বিভাজনের রাজনীতি করেন। আপনি ইউরোপের দিকে তাকান, আপনি যে কোনো দেশের দিকে তাকান, তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করে, আপনি যেন আপনার নন ইস্যুকে ইস্যু মনে করে আপনি বিভাজিত হতে থাকেন এবং ক্রমশ বিভাজিত হতে থাকেন। এখানে ধরুন এক ধরনের ভীতি ছড়ানোর চেষ্টা চলছে যে আগামীকাল থেকে বা এইভাবে চলতে থাকলে এমন একটা সময় আসবে যখন দেশে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে যাবে, থিয়েটার বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো যখন ছড়ানো হয়, তাতে যারা এই অঙ্গনগুলোর সাথে জড়িত তারা ভীত হন কেন? তাদের মাথায় আসলে কি কাজ করে? এই জন্যই করে, ধরেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, আপনি নাম জানেন, জাতীয় কবিতা পরিষদ, তাদের গত 15 বছরের রোল কি ছিল? আমি তো সাংস্কৃতিক জোটের যারা নেতৃস্থানীয় তাদেরকে দেখেছি কি করে আওয়ামী ফ্যাসিবাদের অংশ হয়ে সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করেছেন। শহীদ মিনার ইজারা নিয়েছিলেন, সেখানে কার লাশ যাবে কার লাশ যাবে না, জাদুঘরের সামনে কে সমাবেশ করবে কে সমাবেশ করবে না, তারা তো সাংস্কৃতিক অঙ্গনের ফ্যাসিবাদ। তাদেরকেও কিন্তু আমাদের উচ্ছেদ করতে হবে। সেই সংগঠনগুলো হয় বিলুপ্ত করতে হবে, অথবা নেতৃস্থানীয় বর্গকে চেঞ্জ করতে হবে, অথবা পাল্টা সাংস্কৃতিক সংগঠন দাঁড় করাতে হবে। তারা কেন ভীত? তারা ভীত এই জন্য তাদের চরিত্রটি উন্মোচিত হয়ে গেছে, তাদের মুখোশটি প্রতিদিনই খুলছিল। তারা ভাবার কোনো কারণে 5 অগাস্টের পরে খুলেছে, প্রতিদিনই খুলছিল। 5 অগাস্ট পরিষ্কার বলে দিয়েছে যে তাদের মুখোশটি আমরা খোলা দেখতে পাচ্ছি। এই জন্য তারা শঙ্কিত হচ্ছেন, তারা প্যানিক ছড়াচ্ছেন, তারা ষড়যন্ত্রের অংশ হয়েছেন। আপনি শুধু ভারতের দিকে একবার তাকান, যেই দেশটি নিজেকে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে, সেই প্রতিবেশী দেশের 3টি নির্বাচন ভণ্ডুল করে ভুয়া নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে ভারত। এবং ভারত পরবর্তীতে হিন্দু কার্ড খেলার চেষ্টা করেছে, বন্যার পানি নিয়ে করছে। রাজনাথ সিং বলছেন যে সেনাবাহিনী যেন প্রস্তুত থাকে। তার কিন্তু এখানে আপনার অংশ রয়েছে, যারা এই ভারতীয় ইশারায় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে কাজ করেন, যারা গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুচর হিসাবে আমাদের সমাজে রয়েছেন, তারা কিন্তু শিক্ষক, তারা সাংবাদিক, তারা সংস্কৃতি অঙ্গনের মানুষ। দেখুন, এইসব পেশার লোকগুলোকে পেশা দিয়ে না দেখে তার কর্মকাণ্ড দিয়ে দেখেন। 15 বছরে আমরা তাদের দেখেছি। তাহলে হচ্ছে যে আপনি এই অহেতুক বিতর্কে পা দিবেন না, গুজবে কান দিবেন না। আপনি 15 বছরে তারা যেই সীমিত সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছেন, সেটি একমাত্র সামরিক আমলে আমরা দেখতাম, সীমিত রাজনৈতিক কর্মকাণ্ড। এইটি তাদের একটা, তারা কিন্তু মাফিয়া। আপনি এই যে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু এবং তার গং এবং কবিতা পরিষদ, আপনি জানেন কবিতা পরিষদের গত 15 বছরের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য কবিতা শেষটি। আপনি একবার ভেবে দেখুন, এরশাদের শাসন আমলে আমরা কবিতা পরিষদের স্লোগানের উপরে আমাদের লোম দাঁড়াতো, আমরা উজ্জীবিত হতাম, আমরা আন্দোলন করতাম, জীবন দিতাম। উন্নয়নের জন্য কবিতা, এটি যদি হয়ে থাকে স্লোগান, তার তো নিজেই নিজেকে পথ থেকে সরে যাওয়া উচিত। এবং উনি এখন লুক্কায়িত অবস্থায় আছেন আমি নিশ্চিত, এবং উনি সারফেসড হওয়ার চেষ্টা করছেন, কখনো জাতীয় সঙ্গীতের নামে, কখনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে। দেখুন, একটি ফ্যাসিবাদী শাসন বিদায় নিয়েছে, তার অপরাধের বিচার হওয়ার আগ পর্যন্ত তার কোনো রাজনৈতিক অধিকার নাই, তার কোনো সামাজিক সংগঠনের অধিকার নাই। কেননা সংগঠনটি একটি কথা ভুলে গেলে হবে না, শুধুমাত্র পুলিশ গুলি করে মেরেছে, বিডিআর গুলি করে মেরেছে তা কিন্তু না।
এই ফ্যাসিবাদী শাসনের অঙ্গ সংগঠনরা এমনকি AK-47 রাইফেল নিয়ে মুগ্ধ, সাইদের মতো, ফায়াজের মতো শিশুকে হত্যা করেছে। কাজেই আপনি ফ্যাসিবাদী শাসনের আপনি যদি একদম টেক্সট বুক এক্সাম্পল দেখেন, টেমপ্লেট দেখেন, শেখ হাসিনার শাসন তাই ছিল। এবং শেষ 1 মাসে তারা দেখিয়ে গেছে ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ, হকার্স লীগ, ছিন্নমূল হকার্স লীগ, যতগুলো দোকান ছিল তারা, এবং সাংস্কৃতিক অংশের ফ্যাসিবাদী সহযোগীরা সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন জনগণকে দমিয়ে রেখে শাসনটি করতে। শেষের দিকে আমরা যেটি টের পেয়েছি, বাংলাদেশ বিভক্ত হয়ে গেছিল আওয়ামী লীগ বনাম জনগণ। সেই জনগণ যেন কোনো অহেতুক অপ্রয়োজনীয় বিতর্কের ফাঁদে পা না দেয়, এবং আমরা যেন ওই যে আয়নাঘর থেকে বেরিয়ে কে জাতীয় সঙ্গীত নিয়ে কি কথা বললেন, চিলে কান নিয়েছে, এরকম কোনো কিছুতে মনোযোগ না দিই। দেখুন, বিপ্লবটাই নির্ধারণ করে দিয়েছে রাষ্ট্রের চেহারা কেমন হবে, এবং সেই রাষ্ট্রের চেহারা হবে জনগণ যেমনটি চেয়েছেন তেমন। কাজেই আমাদের নাম কি হবে, আমাদের পতাকা কি হবে, আমাদের সঙ্গীত কি হবে, এগুলো নিয়ে আমার মনে হয় আমরা নন নেগোশিয়েবল জায়গায় আছি। এটি নিয়ে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন তাদের মতলব রয়েছে, এবং এই মতলববাজদের সাথে সম্প্রতি ক্ষমতাচ্যুত ষড়যন্ত্রকারীরা রয়েছে। এটির ব্যাপারে সতর্ক হতে হবে। সরকারকে কিন্তু আরও কঠোর হতে হবে। সরকার একটা ভালো মানুষের সরকার হওয়ার চেষ্টা করছেন, যেহেতু তারা সবাই খুব সজ্জন এবং ভদ্র এবং শিক্ষিত। কিন্তু আমরা একটি বিপ্লবী সরকারের প্রতিচ্ছায়া তাদের ভেতরে দেখতে চাই, তাদের কাজের ভেতরে দেখতে চাই, কথায় না। কিন্তু যেখানে প্রশ্নটা আসে যে আগের সরকারের বিরুদ্ধে তো লড়াই ছিল বাকস্বাধীনতার রক্ষা করার জন্য, তো এখন আসলে কার বাকস্বাধীনতা আপনি হরণ করবেন আর কারটা রাখবেন, এখানে আসলে সরকার সিদ্ধান্ত নেবেন কিভাবে? আমি কারো বাকস্বাধীনতা হরণের পক্ষে না। আমার ঢাকা শহরকে এই জন্য এখন ভাল লাগে যে এটা পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ শহর। কেননা দেয়ালে দেয়ালে গ্রাফিটি এবং স্লোগানগুলো এখনও দেয়ালে রয়ে গেছে। এই শহরে সংবিধান কেমন হবে, রাষ্ট্রের চেহারাটি কেমন হবে, গণতন্ত্রের চেহারা কেমন হবে, এই নিয়ে এখন যে পরিমাণ সভা, সেমিনার, রাউন্ড টেবল হচ্ছে, আমার ধারণা পৃথিবীর কোনো শহরে হচ্ছে না। কাজে এমন স্বাধীনতাই আমরা চেয়েছিলাম। যারা প্রশ্ন করেন কেমন স্বাধীনতা চেয়েছিলাম, আমরা এমন স্বাধীনতা। আমি বাক স্বাধীনতা হরণের পক্ষে না, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কেউ যদি স্থিতিশীলতা নষ্ট করতে চায়, রাষ্ট্রের মৌল কাঠামো নিয়ে প্রশ্ন করতে চায়, পরাজিত শক্তিকে রিসারফেসড হওয়ার সুযোগ দিতে চায়, সেই জায়গাটিতে আপনাকে সতর্ক হতে হবে। আপনি কিভাবে ডিল করবেন, আইনানুগভাবে করতে পারেন, এখনও ছাত্র জনতা মাঠে রয়েছে, সেইভাবে হতে পারে। আপনি কাউন্টার ন্যারেটিভ দিয়েও করতে পারেন। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি, ক্ষতি কিন্তু অনেক সময় হয়ে যায়। আর একটি বড় শক্তি অপেক্ষা করছে যে কোনো রকমের ইস্যুতে তারা মাথাচাড়া দিতে পারেন কিনা, কোনো রকমের বিতর্কে তারা সমাজে নৈরাজ্য তৈরি করতে পারেন কিনা। জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে। এবারে ভারতের প্রসঙ্গে আসতে চাই। জনাব ফারুক ওয়াসিফ, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে ভারতের মন্তব্য এবং সেই সাথে এতদিন ধরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, এবং সব মিলিয়ে তাদের যে মনোভাব বাংলাদেশ সম্পর্কে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং এই যে এত বড় একটা পরিবর্তন হলো, সেটার পরে কি ভারত বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবছে? মানে এই পুরোটার মধ্যে যেটা দেখা যায়, 1 নম্বর হচ্ছে অ্যাটিটিউড অফ ডিনায়াল। তারা যেমন আগেও স্বীকার করতে চায় নাই যে বাংলাদেশে এক ধরনের অভ্যন্তরীণ উপনিবেশ কায়েম হচ্ছে বাইরের সাহায্যে, ভারতের সাহায্যে। বাংলাদেশে যারা সরকার চালাতো তারা আর এই দেশকে প্রতিনিধিত্ব করতো না, কারণ তারা 3টা নির্বাচন করে নাই। তারা আইন কানুন দুমড়ে মুচড়ে সমাজ সংস্থা প্রতিষ্ঠান সভ্যতা ধ্বংস করে, মানুষ ধ্বংস করে শাসন চালাতো। এবং এই পুরো সময় ভারতের এটা নিয়ে কোনো বিকার হয় নাই। আমাদের সীমান্তে এই পুরো সময়ে, এই আওয়ামী লীগের 15 বছরে প্রতি মাসে 30 থেকে 33 জন করে মানুষ হত্যা হতো। ভারতের সেটা নিয়ে কখনো স্বীকারোক্তি আসে নাই। আজকে যে বাংলাদেশের জনগণ তার ভাগ্যকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটাও তো সে স্বীকার করছে না। তখন সে কি করছে? সে বলছে যে ইউক্রেন, সে বলছে ইসরায়েল, সে বলছে হামাস। মানে বাংলাদেশ তার পাশে উপস্থিত, এদেশের জনগণ উপস্থিত, তারা রাজপথে নেমে তাদের ভাগ্য বদলানোর চেষ্টা এখনো করে যাচ্ছে। তারা একটা সরকারকে বসিয়েছে, সমর্থন দিয়ে যাচ্ছে এই জনগণ। এর আগে জনগণের সমর্থনহীন সরকার ছিল। তো এটাই তো হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক বাস্তবতা। এই বাস্তবতা অস্বীকার করার জন্য, যেটা পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তিনি নিজেও বলেছেন, যে উনি কি এটা তার নিজের দেশের জনগণকে বুঝ দেওয়ার জন্য বলছেন, না এটা তিনি বাংলাদেশকে বুঝাচ্ছেন। তো যেমন এর মধ্যে অনেকগুলো ঘটনা দেখবেন
যে ভারত আমাদের একটা আপনার কি মনে হচ্ছে কেন এই মন্তব্য তিনি করছেন? এটা প্রথমত তার নিজের দেশের জনগণকে বুঝ দেওয়ার জন্য করছে। কি বোঝাচ্ছেন? যে এখানে বিশ্ব পরিস্থিতি খারাপ, এখানে আমেরিকা আসবে, চায়না আসবে, ভারত আক্রান্ত, হ্যাঁ, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আসলে তার তো যুদ্ধ করতে হচ্ছে তার নিজের জনগণের বিরুদ্ধে। মণিপুরে সেখানে তারা এই পর্যন্ত 150 জন লোক মারা গেছে কিছুদিনের মধ্যে, এবং সেখানে 50,000 তারা সৈন্য ঢুকিয়েছে যারা ভারতের অন্য রাজ্য থেকে আসে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট বন্ধ। ঠিক বাংলাদেশে যে অবস্থাটা তারা আওয়ামী লীগ করেছিল সেটা মণিপুরে তারা করছে। এবং এই পুরো জিনিসটা ভারতের যেটা কেন হচ্ছে, ভারতকে দেখতে হবে। ওই যে সুকুমারের একটা ছড়া, আমি এটা বলতে খুব ভালোবাসি, যে চর মেরে সে নিজের গালে, কে মেরেছে দেখবে বলে চড়েছে গিয়ে টিনের চালে। তো ভারত তার নিজেকে ধ্বংস করছে তার হিন্দুত্ববাদ দিয়ে। আজকে মণিপুরের যে সমস্যা, যেখানে একটা গৃহযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পর্যন্ত এসেছে, সেখানে সংখ্যাগরিষ্ঠ মেইতি জনগণ যারা 53%, যারা হিল পিপল, তাদেরকে বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার 33% যারা যে হচ্ছে তাদের, সরি আমি উল্টাটা বলছি, যে 53% হচ্ছে মেইতি যারা হিন্দু, যারা 33% হচ্ছে কুকিদেরকে দমন করার চেষ্টা করছে। এবং এই হিন্দুত্ববাদ দিয়ে তাদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, তাদের জমি জমা, তাদের নারীদের উপর অত্যাচার করা হচ্ছে। ওখানেও তো হিন্দু বনাম হচ্ছে খ্রিস্টান সমস্যা। তো ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে সে কাশ্মীরে যেটা করে মুসলমানদের বিরুদ্ধে, সে উত্তর ভারতে যেটা করে মুসলমানদের বিরুদ্ধে, সে বাংলাদেশকেও একটা মুসলমান দেশ ছাড়া আর কিছু চিন্তা করে না। কিন্তু এটা একটা জাতি, জনগণ। এবং ভারত যে মালদ্বীপে পরাজিত হচ্ছে, শ্রীলঙ্কায় পরাজিত হচ্ছে, মায়ানমারে আরাকানে তাদের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আরাকান আর্মি সেই সব জায়গা নিয়ন্ত্রণ করে। আরাকান আর্মি গতকাল হচ্ছে মায়ানমারের একটা আরাকানের একটা নেভি সিল নৌঘাটি দখল করে নিয়েছে। তার মানে আরাকান আর্মি এখন বঙ্গোপসাগরও সামরিক শক্তি। তো সেটা আমাদেরও কনসার্ন। কিন্তু কথাটা হচ্ছে যে এই জিনিসগুলো তো ভারতের বিপক্ষে যাচ্ছে, সে তাহলে কাকে দোষ দিবে? সে যদি বাংলাদেশকে দোষ দেয়, সে যদি চীনকে দোষ দেয়, সে যদি আমেরিকাকে দোষ দেয়, সে যে কাউকে দোষ দিতে পারে। কিন্তু তার মাধ্যমে কি তার সমস্যার সমাধান হচ্ছে? এখন বাংলাদেশের বিষয়টা ভারতের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারত যার উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে পরাশক্তি ঘোষণা করতো নিজেকে, একটা খুঁটি লাগাতো হেলান দেওয়ার, যে আমার একটা দেশের বাইরে একটা খুঁটি আছে, সেটা ছিল বাংলাদেশ। সেই খুঁটিটা সরে গেছে, ভারত এখন হেলান দেওয়ার জায়গা পাচ্ছে না। তো ওই যে একটা রাষ্ট্রকে আরেকটা রাষ্ট্রের উপরে বা আরেকটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেই কেন টিকে থাকতে হবে? এইটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সমস্যা, যে তার নিজের ভেতরের সমস্যার সমাধান করতে পারে না বলে সে তার কোম্পানিগুলো, আদানি ধরেন বাংলাদেশে লুণ্ঠন করছে বিদ্যুৎ ক্ষেত্রে, কেনিয়াতে আদানির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আফ্রিকায়, হ্যাঁ, সেখানেও জেনজি ও একটা গণঅভ্যুত্থানের দিকে যাচ্ছে, এবং সেটার একটা অন্যতম টার্গেট হচ্ছে আদানি। তাহলে এই যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই ব্যর্থ হচ্ছে। তো এইটার তো উপলব্ধি তার নিজের করতে হবে। ভারতের জনগণ তো আমার শত্রু না, সে তার নিজের দেশকে ধ্বংস করছে এই হিন্দুত্ববাদী সরকার, এই মোদী সরকার। তো সেইটার জন্য সে যদি তার পলিসির ব্যর্থতা, সে একটা জনবিচ্ছিন্ন সরকারকে টিকিয়ে রাখার জন্য সে তার দেশে আশ্রয় দিয়ে বসে রেখেছে, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য অপমান না? আমরা তো অবশ্যই বলেছি যখন, যে আমার দেশে কোনো বড় রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করে কোনো খুনি যদি আরেকটা দেশে গিয়ে আশ্রয় নেয়, আমরা তো এটা খুশি হব না, অতীতেও হয়নি। তাহলে আজকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাহলে বাংলাদেশে যারা এখানে যে হাজার হাজার পরিবার আহত এবং নিহত, তারা কি মনে করছে যে ভারত তার জন্য কি? জি, ধন্যবাদ। ফিরবো জনাব আশরাফ কায়সার আপনার কাছে, তবে তার আগে একটা টেলিফোন নিয়ে নিতে চাই। সঙ্গীত শিল্পী কৃষ্ণকলি যোগ দিয়েছেন আমাদের সাথে। কেমন আছেন এবং কি প্রশ্ন করতে চান যদি বলতেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যালো। জি, আমরা শুনছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে তো কালকে দেখা হলো, জি, কিন্তু কথা হলো না। কিন্তু অনেক অনেক কাজের কথা আমাদের সবার মধ্যে বাকি। আর আমার দুজন বন্ধু বসে আছেন। আমরা সবাই আসলে মানে ভীষণভাবে এবং গভীরভাবে মানে চিন্তিত যে আমরা বাংলাদেশকে কোন স্বরূপে দেখতে চাই। আপনার বাংলাদেশের একটা রূপ আছে, জি, বাংলাদেশের একটা রূপ আছে, কিন্তু আমি মনে করি
মানে আমার আসলে কোনো প্রশ্ন না, আমার একটা মানে স্টেটমেন্ট। জি। হ্যাঁ, যে আজকে 53-54 বছর হলো না বাংলাদেশে, মানে যদি ভুল হয়ে যায় মানে এটা মনে করার কিছু নেই, কারণ আসলে ভুলে যাওয়াই উচিত আর কি। 71 পরবর্তী বাংলাদেশ থেকে জি। আজকের বাংলাদেশ পর্যন্ত আমরা একজন দেশপ্রেমিক রাষ্ট্র পরিচালক পেলাম না। আমরা একটি দেশপ্রেমিক রাষ্ট্র অবকাঠামোগত কোনো অবস্থান দেখিনি। অবকাঠামো আসলে খুব মানে অবকাঠামো নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ শিক্ষা পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নানান যতগুলো যন্ত্র আছে, সেই যন্ত্র পরিচালিত পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা কোথাও মানে মানে দেশপ্রেমিক কোনো অবকাঠামো বা মানে গঠনতন্ত্র বা যন্ত্রতন্ত্র চালাতে আমরা দেখিনি। আমরা একটা মানে যন্তর মন্তর ঘর দেখেছি, জি, বারংবার দেখেছি। তো এই জায়গা থেকে আসলে আমার এই দুই বন্ধু আর তুমি একজন সঞ্চালক, অসাধারণ একটা মানে ছেলে, তোমাকে আমি খুঁজে পেলাম যে তুমি কথা বলছো। তোমাকে তুমি বললাম কারণ আমি তোমার বয়সে বড়ই হচ্ছি আর কি, বাই চান্সলি। হ্যাঁ, এবার আমার একটাই জানার প্রচেষ্টা যে আমার এই যে মানে ধরো আমার মেয়ে এই মুহূর্তে দেশে নেই, ও প্রতিনিয়ত আমাকে ক্লেম করছে বা ব্লেম করছে যে কি বিভৎস বিষয়, মানে এটা কি করছো তোমরা। জি। তো আমি আসলে এত বছর ধরে আমি বেঁচে ছিলাম এবং এত বছর ধরেই আমি আসলে কোনো সুবিধাভোগী ছিলাম না, এবং আমার বিরক্তিও ছিল। সেগুলো নিয়ে আমার নানা রকম কথা থাকতেই পারে, সেগুলো আমি পরে বলবো। কিন্তু আজকে আসলে আমার সামনে কি করছি আমরা সেটাই বোধহয় আপনাদের আমরা সন্তানের কি প্রশ্ন। করছি? আমরা আমরা আসলে- আসবার চেষ্টা করব সেখানে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। এই প্রসঙ্গে আসবো নিশ্চয়ই। তার আগে যেখানে ছিলাম, আশরাফ কাছে আপনার কাছে ফিরে আসি। এই যে ভারত তো শুধুমাত্র বিজেপি না, শুধুমাত্র আরএসএস বা শুধুমাত্র সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, এর বাইরে কংগ্রেস আছে, সে দেশের গণমাধ্যম আছে। তো সব মিলিয়ে ভারতের বাকি যে সামাজিক সংগঠন, রাজনৈতিক দল এবং জনগণ, তাদের অবস্থানটা আপনি কি দেখেন? আচ্ছা, সবসময় যেটি হয় যে সব সরকার যে জনগণের প্রতিনিধিত্ব করেন তা কিন্তু না। 71 সালে পাকিস্তানের সরকার বা সেনাবাহিনী, পাকিস্তানের অনেক জনগণ বলেছেন তারা জানতেনই না পূর্ব পাকিস্তানে এরকম হত্যাযজ্ঞ হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ভারতের বর্তমান সরকারটি 71-এর পাকিস্তানের সরকারের মতো, যার সাথে জনগণের সম্পর্ক নাই। এটির কারণটা বলি। যদিও ইলেকশন হয়েছে, মোদি ইলেক্টেড হয়েছেন, যদিও তার ডানা কাটা গেছে, নাহলে মোদিকে আমরা যেভাবে উড়তে দেখতাম, মোদিকে গত 6 মাস ধরে সেভাবে উড়তে দেখছি না। কিন্তু যেই রাজনীতিটা বিজেপি করে ভারতের ভেতরে, অভ্যন্তরীণ রাজনীতি, সেটি কিন্তু বিভাজনের রাজনীতি, যেটি হাসিনাও করতেন এই দেশে। তারা একই পথের পথিক। আচ্ছা, তাতে করে জনগণের মতের রিফ্লেকশন হয় কি না আমার সাংঘাতিক সন্দেহ আছে। বিজেপি একটি হিন্দুত্ববাদ নিয়ে ভারতকে শাসন করেছেন, এবং দেখুন আপনি ধর্ম নিয়ে যখন খেলবেন রাজনীতিতে, সেটি ইসলাম ধর্ম হোক আর হিন্দু ধর্ম হোক, আপনি আকস্মিকভাবে একটা বড় সমর্থন পেয়ে যাবেন শুধুমাত্র ধর্মীয় রাজনীতির কারণে। বিজেপিও তাই করেছে। কিন্তু আপনি যদি দেখেন যে বিজেপি কি তার ভারতের ভেতরে সুশাসন কায়েম করেছে? করেনি। আপনি যে আজকে আমাদের এই যে 7 সিস্টার শুনলে ভারতের জ্বর এসে যায় কেন? কারণ মণিপুরে যা করছে সে অন্য মিজোরামেও তাই করছে, সে কাশ্মীরেও তাই করছে। ভারতের প্রথম যুদ্ধ কিন্তু ভারতের ভেতরে, এবং আপনি যখন আদিবাসী একজন মানুষকে ভারত রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বলেন, তার চেয়ে দুঃখ ভারত রাষ্ট্রের আর কি থাকতে পারে? কংগ্রেস সরকার বলেছিল, মনমোহন সিং বলেছিল, মোদি সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করছেন। সো দিন দিন ভারত রাষ্ট্রটি, ভারতের সরকারের কারণে
একটি অবিশ্বাস্য নিবর্তনমূলক নির্যাতনমূলক রাষ্ট্রের চেহারা পেয়ে গেছে। কিন্তু এবার একটু গণমাধ্যমের কথা বলি মঞ্জুর। আমাদের গণমাধ্যম ঠিক যেভাবে হাসিনার ফ্যাসিবাদী শাসনের পার্ট হয়ে গেছিল বিভিন্ন অর্থনৈতিক সুবিধার কারণে, পদ পদবীর কারণে, ভারতের মূলধারার গণমাধ্যম কিন্তু একইভাবে মোদি শাসনের অংশ এবং মোদির যে প্রিয়ভাজন কর্পোরেট নেতারা আছেন, আদানি কিংবা আম্বানি, তাদের অংশ। তারাই কিন্তু গণমাধ্যমের মালিকানা নিয়ন্ত্রণ করেন। আপনি এবার খেয়াল করে দেখবেন বাংলাদেশের পরিবর্তনের সময় ভারতের সরকারের যে ন্যারেটিভ, সেটা গণমাধ্যমেরও ন্যারেটিভ। আমি গতকালকেও অর্ণব গোস্বামীর অনুষ্ঠান দেখলাম, তাতে বলা হয়েছে বাংলাদেশ ইসলামিস্টরা দখল করে নিয়েছে। শেখ হাসিনা ছিল সেকুলার এবং শেখ হাসিনা ভারতের মতের মানুষ ছিলেন, প্রফেসর ইউনূস হচ্ছে ইসলামিস্টদের নেতা এবং ওই বাংলাদেশ। আচ্ছা, একটা দেশের জনগণের অভিপ্রায়কে কত ভুলভাবে রিড করা যায়, কত উদ্দেশ্যমূলকভাবে রিড করা যায়, কত উস্কানিমূলকভাবে রিড করা যায়, সেটা ভারতের সাম্প্রতিক উদাহরণ। ভারতের ডিপ্লোমেসি আগে আমরা ভাবতাম কিছুটা ম্যাচিওর হয়েছে, কিন্তু প্রতিবেশী দেশের কোনো সম্পর্কে যখন তারা নাই, কেউ তাদেরকে লাইক করে না, নেপালের দোকানে লেখা থাকে এটা ভারতের দোকান না, তাই তো, অথবা আমরা নেপালের দোকান। বাংলাদেশের আজকের উদ্ভব, এই যে গণ অভ্যুত্থান, তাকে স্যালিউট করা উচিত ভারতের, তাকে উপলব্ধি করা উচিত ভারতের। আচ্ছা, তৃতীয় কথা বলি, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, ওনার স্ট্যাটাস জানতে চাই। উনি কি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন? যদি চেয়ে থাকেন, যদি ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয়, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সমর্থক জনগণ যারা বাংলাদেশের মোটামুটি সবাই, তাদের কাছে ভারত কিন্তু 1 নম্বর শত্রু। কারণ হচ্ছে আপনি যদি আমার গণহত্যাকারীকে, আমার সন্তানের হত্যাকারীকে রাজনৈতিক আশ্রয় দেন, আপনি আমার শত্রু নাম্বার 1। এখন ভারত এমনিতেই আমাদের অপরাধের তালিকায় রয়েছেন। নির্বাচনকে ভণ্ডুল করেছেন, সুশাসনকে ব্যাঘাত ঘটিয়েছেন, সীমান্তে হত্যা করেছে এবং আমাদের রাজনীতিকে কলুষিত করেছে। আমি কিন্তু খুব নিশ্চিত যে ভারতের ইশারায় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অনেকে চলাচল করেন, রাজনৈতিক অঙ্গনের অনেকে চলাচল করেন, এমনকি বিপ্লব পরবর্তী সময়ে কারো কারো আচরণে মনে হচ্ছে তারা ভারতের ইশারা পেয়েছেন এবং তারা অতি আগ্রহী হয়ে ভারতের সাথে সম্পর্কের নবদিগন্ত তৈরি করার চেষ্টা করছেন, যাতে তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয় ভারতের কাছে। এখন বাংলাদেশের জনগণের কাছে যদি ভারতেরই গ্রহণযোগ্যতা না থাকে, আপনি ভারতের গ্রহণযোগ্যতা পেয়ে কোন রাজনীতি করবেন? এটি শেখ হাসিনা শিখিয়েছিল, যে শেখ হাসিনাও ভারতের, আমাদের জিএম কাদেরও ভারতের, এবং তাকে ইলেকশনের আগে ডেকে নিয়ে যাওয়া হতো, ফিরে আসার পরে দেখা গেল উনি কথা বলতে পারেন না, উনি ইশারা ভাষায় কথা বলেন, এগুলোর মানে হাজি সেলিম হয়ে যান, ওই শেষে খালি নৌকা বলতে পারেন, এরপরের থেকে নাকি উনি নিশ্চুপ। আচ্ছা, আপনি একবার খেয়াল করেন, জেনারেল এরশাদকে 14 সালে সুজাতা সিং, ভারতের পররাষ্ট্র সচিব, উনি এসে নির্বাচনে যোগ দিতে বাধ্য করলেন। ভারতের রাষ্ট্রের কি দায় পড়েছে অন্য একটি রাষ্ট্রের কে নির্বাচনে অংশ নিবে কিংবা নিবে না? এই অপরাধগুলোকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে ভারতেরও মুখোশ খুলে যায়। যেমন করে আমাদের সংস্কৃতি অঙ্গনের লিয়াকত আলী লাকি সহ অন্যদের মুখোশ খুলে গেছে, সেরকম ভারতের মুখোশটিকেও আপনাকে খুলতে হবে। দেখুন, আমার মনে হয় এবারের গণ অভ্যুত্থান শুধু একটি ফ্যাসিবাদী শাসনের পতন ঘটায়নি, একটি অগণতান্ত্রিক শাসনের পতন ঘটিয়েছে, অগণতান্ত্রিক আচরণের পতন ঘটিয়েছে। অ্যান্ড রিমার্কেবলি আমরা বিশ্ব মানচিত্রে একটা স্বাধীন সার্বভৌম দেশের যে চেহারা, সেটি নিয়ে উদ্ভব হতে যাচ্ছি। আপনি খেয়াল করেন, আজকে তরুণতম 2 জন উপদেষ্টা রয়েছেন। উপদেষ্টা পরিষদের সবচেয়ে তরুণ সদস্যের নাম প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং এরকম ভারত আশাই করে নাই বা আশঙ্কাও করে নাই যে বাংলাদেশের জনগণ কখনো তার জনমত প্রকাশ করবে, কখনো তার প্রতিনিধি নির্বাচিত করবে, এবং কখনো সেই ফ্যাসিবাদী শাসনকে এমনভাবে ধাক্কা দিবে যে উনি পরিবার সহ পালিয়ে যাবেন। ভারতের পরিকল্পনার ঘাটতি এটি আমাদের কোনো সমস্যা না। এবং ভারত যেভাবেই নিজেকে, দেখুন, এক ধরনের মোরাল হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করেছে। দেশের ভেতরে জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে কোনো দেশ মোরাল হতে পারবে না। ভারতের সেই উচ্চাশা কিন্তু বিভিন্নভাবে ব্যাঘাত ঘটছে। আফ্রিকাতে যদি আপনি ভারতীয় সাম্রাজ্যবাদ দেখেন, সেখানে শুধু কেনিয়াতে না, অন্যান্য দেশেও, যেমন কি চাইনিজ সাম্রাজ্যবাদ নিয়েও বিক্ষোভ হচ্ছে, ভারতেরটাও হচ্ছে। আপনি কেনিয়াতে বাংলাদেশের গণ অভ্যুত্থান একটা বিশাল ইন্সপিরেশন। আপনি যদি আজকে ভারতের ভেতরে দেখেন, সেখানেও বাংলাদেশের গণ অভ্যুত্থান একটা বিশাল ইন্সপিরেশন। আমাদের বন্ধুরা আমাদের কাছে জানতে চায় কি করাতে এরকম একটি স্বৈরশাসনের পতন ঘটেছে। ভারত যেটি করেছে, নির্বাচনী রাজনীতির ভেতর দিয়ে মোদির ডানা কেটে দিতে পেরেছে, কিন্তু আমার ধারণা আর কয়েকটি ধাক্কা ভারতে, মানে যেটা নির্বাচনী রাজনীতির বিষয় বলা দরকার, কারণ ওখানে বলা হচ্ছে যে 69
79টা আসনে জালিয়াতি হয়েছে, বিজেপি জালিয়াতি করে জিতেছে এবং সেটা ওদের প্রমাণ এসে গেছে। কংগ্রেস এখন চায় না যে মোদির পতন ঘটুক, নাহলে এটা ধরেই পতন হয়ে যায়, কারণ বিজেপি তাহলে সরকার গঠনের মতো আসনই পায় না। এখনো তো দুই জোট সঙ্গী সরে গেলেই তো আপনি একটু খেয়াল করেন, এই হিন্দুত্ববাদ কিন্তু এবার মোদিকে কোনো সুবিধা দেয়নি। সে অবতার হিসাবে ঘোষণা করেছে, সে মানুষ না, অন্য উপর থেকে নেমে এসেছে। তাতে তো আরএসএস এর সাথে বিরোধ শুরু হয়েছে, তাতে আরএসএস এর সাথে বিরোধ হয়েছে, এবং যেখানে আপনার রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে সে পরাজিত হয়েছে। ভারতীয় জনগণ কিন্তু ভোটের ব্যালটে মোদি দুঃশাসনের জবাব দিয়েছে, কিন্তু সরকারটিকে সরিয়ে যেতে হবে। তবে এই যে আপনার আমার ধারণা মোদিজ ডেজ আর নাম্বারড। আপনি শুধু খেয়াল করবেন যে একটা জনঘনিষ্ঠ আন্দোলন কেমন হয়। ফারুক আসিফ, আপনার কাছে ফিরে আসি। এই যে যেখানে এতগুলো চাপের কথা আমরা শুনছিলাম, যে এমন একটা দেশ তৈরি হয়েছে যেখানে কথা বলা যায় না, কিচ্ছু করা যায় না, গোয়েন্দা নজরদারির সময় চলছে, সেখানে শ্রীলঙ্কা এবং তারপর বাংলাদেশ তো একটা উদাহরণ হয়েছে বিশ্বের সামনে। এবং কালকে আলতাফ পারভেজ, গবেষক যিনি খুবই প্রথিতযশা, তিনি বলছিলেন যে এখন সুদূর চিলি থেকে এমনকি মিয়ানমার থেকেও অনেকে ফোন করে জানতে চাচ্ছে যে আমরা কিভাবে এই জায়গায় আসলাম। এবং তার সাথে আমাদের টেলিফোনে শিল্পী কৃষ্ণকলির সন্তান যে প্রশ্ন করেছেন যে এরপরে কোথায় এবং আসলে আমরা দেশকে কোথায় নিয়ে যাব, সেখানে আসলে আপনি কেমন ভবিষ্যৎ দেখেন? মানে আসলে ওর সন্তান যে এটা বলেছে সেটা আসলে যে বিভৎসতাটা আওয়ামী লীগ করে গেছে, সেটা আমি যেটা বুঝেছি যে আওয়ামী লীগ যে বিভৎসতাটা করে গেছে, এখন এই বিভৎসতা শুধু না, দেশটাকে রক্তশূন্য করে ফেলা, অর্থনৈতিক রাজনৈতিক একটা। আমরা আয়নাঘর তো অল্প প্রতিটা জেলায় ছিল, তো আয়নাঘরের বাইরের মানুষকে আমরা মুক্ত ছিলাম? আমরা কি আলোচনাগুলো এর আগে কখনো টেলিভিশনে করতে পেরেছি? পারিনি। তাহলে এবং আওয়ামী লীগ যেটা করেছে, নেতৃত্ব ধ্বংস করেছে, কাউকে মেরে ফেলেছে, কাউকে বন্দি করেছে, বাকিদের ভয় দেখিয়ে চুপ করেছে এবং বাকিদের করাপ্ট করেছে। সংস্কৃতি অঙ্গনের যে কথা হলো 14 বছরে, সংস্কৃতি অঙ্গনে কি কাজটা হয়েছে? লুটপাট করা ছাড়া, বিজ্ঞাপন বানানো ছাড়া, সিনেমা যে থিয়েটার বানানো এবং সেটার ঠিকাদারি নেওয়া, যেটা বাচ্চু সাহেব করেছেন। লিয়াকত আলী সাহেব এখানে সরকারে অনির্বাচিত, লিয়াকত আলী সাহেব জবরদখল করে শিল্পকলা দখল করে রেখেছিলেন। তো এই যে তাদের মিডিয়া, এভরিথিং তাদের ছিল। তো ফলে এটা একটা বন্ধার সময়। এইখান থেকে যখন আপনি বেরোবেন, যেটাকে বলে ক্রলিং পেক, আপনি তো আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে দাঁড়াবেন, যে সময়টা আমাদের লাগবে। এবং এখনও এই আমাদের পরিষ্কার থাকা উচিত যে আমরা এক ধরনের ক্ষমতার পরিবর্তন হয়েছে, তাদের ক্ষমতার গোড়াটা কাটা পড়েছে, কিন্তু তারা এখনো টিকে আছে সমাজে। যে টাকার ক্ষমতা, সিন্ডিকেটের ক্ষমতা, যেটা আমি আগে বললাম, তার বিরুদ্ধে লড়াই করে করেই কিন্তু আমাদের আগাতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আগে শক্তিশালী করতে হবে, যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছিল। সেটা নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, সেটা হচ্ছে বিচার বিভাগ, এমনকি মিডিয়াকে মিডিয়ার জায়গায় আবার ফেরত আসতে হবে। কারণ এই মিডিয়াকে যদি সে জনগণের প্রতিনিধিত্ব না করে, তাহলে জনগণ আস্তে করে মিডিয়ার বিরুদ্ধে তো কেউ অন্য কিছু করে না, ছেড়ে দেয়, ওই মিডিয়াটা ছেড়ে দেয়, দেখা ছেড়ে দেয়, পড়া ছেড়ে দেয়। এবার তো রাস্তাতে মানুষ অনেক ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেছে। ফলে এখন আমাদের যে প্রথম কাজটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক পুনর্গঠন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত নিয়ে আসা, যে মবক্রেসি, যে বিভিন্ন জায়গায় যে যার ইচ্ছা মতো যাকে তাকে আঘাত করতে পারে, মাজার ভাঙতে পারে বা আরেকটা কিছু করতে পারে, এটা আপনি মাজারের বিরুদ্ধে হতে পারেন, প্রচারও করতে পারেন, কিন্তু ভাঙাভাঙিটা কিন্তু একটা ফৌজদারি কাজ। আপনি একজন মানুষকে রাস্তাঘাটে আক্রমণ করতে পারেন না, বিচারের মধ্যে তাকে নিয়ে যেতে হবে। এখন আমাদের এই জিনিসগুলো আমাদের সরকারের একটু আরও দ্রুততরভাবে, কঠোরভাবে এই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার। এবং এই পুরা প্রক্রিয়াটা কিন্তু বিরাজনীতিকরণ না। আমি যেটা শুরুতেও বললাম যে এটা ঠিক আগেকার তত্ত্বাবধায়ক সরকার না, যার কাজটা হচ্ছে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়া। এটা একটা পুনর্গঠন করা, আগের ক্ষতি মেরামত করা, রাষ্ট্র মেরামত করা। এই রাষ্ট্র মেরামতের স্লোগানটা কেউ বানায়নি, এটা 2018 সালের সড়ক আন্দোলন থেকেই, কিশোরদেরই আন্দোলন থেকে এটা এসেছিল। সেই কিশোরেরাই আজকে যুবক তরুণ হয়ে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এরা যে আমাদের প্রভাবের মধ্যে থাকলে হয়তো এরা ঘটাতো না। এরা আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তাদের যে প্রভাব, কুপ্রভাব, ভীরুতা, আপোষকামিতা তার বাইরে ছিল বলে এরা এটা করেছে। এদের ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন, একেবারে আলাদা ভাষায় তারা কথা বলে, আলাদা, এবং তারা যেটা বিশ্বাস করে তারা সেটা করে। আমরা যেটা মুখে বলি সেটা আমরা করি না। বলে আমাদের একটু কথা বলতে সময়টা বেশি চলে যাচ্ছে, কাজটা বেশি দরকার। প্রত্যেকটা সঠিক পদক্ষেপ সরকারের উপর আস্থা এবং মেয়াদ বাড়িয়ে দেবে। এবং এই জিনিসগুলো রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থেকে করা সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকার ছিল বিরাজনীতিকরণের, এবং ওই সময় যে কাজটা হয়েছিল যে বিএনপি জামাতকে ঠেকাও,
এই বিএনপি জামাতকে ঠেকাতে গিয়ে বাংলাদেশটাকে বন্দী করে ফেলা হলো, বাংলাদেশটাকে ধ্বংস করার চেষ্টা হলো। আজকেও যদি আমি রাজনৈতিক প্রক্রিয়া বিএনপি বা জামাত ও বা অমুককে বা তমুককে ঠেকাও, এই যে একটা ধ্বনি, এই ধ্বনিটা কেন যে অমুককে ঠেকাও? ঠেকানো না ভাই, আপনি কি মুক্ত করবেন সেটা বলেন, আপনি কি নতুন আনবেন সেটা বলেন। বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বলে এই রাজনৈতিক প্রক্রিয়া দলদের সঙ্গে নিয়েই হচ্ছে আমাদের এই সংস্কারগুলো করতে হবে। আমি আপনাকে বলি, আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, ইনক্লুসিভ রাজনীতি চাই, এবং এখানে আপনার মত পথের লোক হবে না, আপনার পছন্দ হবে না এমন লোকজন থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে। এক। দুই হচ্ছে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই, কোনো সময়কালের বাধ্যবাধকতা নাই। এটি একটি বিপ্লবী সরকার, এবং সংবিধান কেন তারা ব্যবহার করেছেন, কেন তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন আমি জানি না। জনগণ তাদেরকে নির্বাচিত করেছে উপদেষ্টা হিসাবে, তাদের মধুর ক্যান্টিনে গিয়ে শপথ নেওয়া উচিত ছিল। আমি সিরিয়াসলি বলছি, সেনাবাহিনীর প্রধান শহীদ মিনারে, যেটা বলেছেন কেউ, মানে বিশ্ববিদ্যালয় অঙ্গনে, এবং সেনাবাহিনীর প্রধান শহীদ মিনারে এসে তাদের অংশ হতে পারতেন যদি তিনি চাইতেন। যদি আমি জানি না শেখ হাসিনাকে পালাতে উনি কেন হেল্প করেছেন, এবং এটি আমরা ভবিষ্যতে জানতে চাইব। সরকারটি বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, কাজে তার কাছে সংস্কারের যে আমার প্রত্যাশা, তার কোনো কমতি হলে আমি কিন্তু মেনে নিব না। সে কিন্তু বলতে পারবে না আমার সময়কাল ছিল, আমার বাধ্যবাধকতা ছিল, আমার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। এই সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। 53 বছরে বাংলাদেশে কোনো সরকার আসে নাই যার হাতে এত অপার ক্ষমতা জনগণ রাজপথ থেকে দিয়েছে। আচ্ছা, কৃষ্ণকলির প্রশ্নের উত্তরে আপনাকে আমি বলি, এক হচ্ছে অবশ্যই বিভৎসতা আমাদের সন্তানরা আমাদেরকে অনেক দিন জিজ্ঞেস করবে, এবং সেই প্রশ্নের উত্তর আমরা অনেক দিন দিব। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটু অবয়ব নিয়ে বা স্বরূপ কেমন হবে রাষ্ট্রের, এটি নিয়ে আমাদের মাঝেও একটু কেউ কারো মন্তব্যে অনেকের চিন্তা হয়েছে, দুশ্চিন্তা হয়েছে। আমার মনে হয়েছে এগুলো অমূলক, এখনও এগুলোর সময় হয়নি। তবে হ্যাঁ, আমরা কিন্তু সমস্ত কনভেনশনকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা একটা ডিসরাপটিভ বিপ্লব করেছি, আমরা নতুন চিন্তার উদয় ঘটিয়েছি, আমরা নতুনভাবে রাষ্ট্রকে দেখতে চাই। অতীতে যেই জিনিসগুলোকে আমরা প্রশ্ন করতাম না তাকে প্রশ্ন করতে চাই, সেখান থেকে উত্তর আমার পছন্দ না হলেও গ্রহণ করতে চাই, এরকম একটি উদার জায়গায় যাবে। আচ্ছা, তৃতীয় বলি, যেটি না বললে না, বিগত সরকারটি একটা প্রোপাগ্যান্ডা মেশিন তৈরি করেছিল। তার CRI, A2I, ICT ডিভিশন এবং নসরুল হামিদের নেতৃত্বে বিদ্যুৎ এবং সংস্কৃতি অঙ্গনের অ্যাডভার্টাইজিং এজেন্সির, মিডিয়ার কোনো ব্যক্তি, তাদেরকে আমরা সবাই চিনি, তারা আমাদের রাষ্ট্রীয় অর্থ লোপাট করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে প্রোপাগ্যান্ডা করেছেন, বন্দর বিদ্যুৎ রক্ষা কমিটির ব্যাপারে প্রোপাগ্যান্ডা করেছেন, যারা রামপাল নিয়ে কথা বলেছেন তাদেরকে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি বুঝিয়েছেন, তারা বিদ্যুৎ সপ্তাহ পালন করেছেন, এবং তারা ডিজিটাল বাংলাদেশের নামে অর্থ লোপাট করেছেন। দেখুন, আপনি অবশ্যই মূল ক্রিমিনালদেরকে ধরবেন, অপরাধীদেরকে, এদেরকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। শ্বেতপত্র বের হওয়া দরকার, প্রোপাগ্যান্ডার শ্বেতপত্র। আমি আপনাকে হলফ করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করার জন্য রাষ্ট্রের কত খরচ হয়েছে, মূল কুশীলব কারা এবং প্রোপাগ্যান্ডার মূল কুশীলব কারা, তাদেরকে আপনি সামনে আনবেন, আগামীতে যেন কেউ এই দুঃসাহস না পায়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।